দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের দর্শকদের অনেকের মনে প্রশ্নটি আছেন, যারা আমাদের আলোচক তাদের মনেও আছেন, আমার মনেও আছে, সেটা হলো ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ এখন কোন অবস্থায় আছে। কোনো অবস্থায় নেই, উত্তর হতে পারে যে এটি একটা অচল অবস্থা বলা যেতে পারে, কারণ ট্রাম্প প্রশাসন বিমান হামলা কমিয়ে অর্থনৈতিক ও নৌ অবরোধ জোরদার করেছে, কিন্তু চায়না ও ভারতের সাথে বাণিজ্য বজায় থাকায় ইরান বিশ্বাস করে সময় তাদের পক্ষে। যদিও কাতার, ওমান এবং পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে, যেমন কাতারের প্রধানমন্ত্রী আমরা দেখলাম যে তেহরান সফর করেছেন, কারণ এই দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো দীর্ঘস্থায়ী অচল অবস্থা নিয়ে চিন্তিত। বিশেষ করে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো ভাবছে ইরানকে যদি বাণিজ্যিকভাবে কোণঠাসা করে ফেলা হয়, তবে এটি পুরো তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য যে বিনিয়োগগুলো আছে সেখানেও প্রভাব ফেলবে। তাই এটি শুধুমাত্র ইরানের একার চিন্তার বিষয় নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলো চিন্তা করছে। তবে এই যুদ্ধের দীর্ঘমেয়াদী কিংবা পরোক্ষ প্রভাব যেটি আমেরিকার জন্য, সেটি এর মধ্যে শুরু হয়ে গেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে ব্যবহারের কারণে ইউরোপে আমেরিকার যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, সেটার তীব্র সংকট দেখা দিয়েছে। এটি ন্যাটো অঞ্চলকে বৈশ্বিক প্রতিরক্ষাহীনতার মুখে ফেলেছে, এবং এই সুযোগে রাশিয়া বাল্টিক দেশগুলোতে আক্রমণ কিংবা সুওয়ালকি গ্যাপ দখল করতে পারে, এমন একটা আশঙ্কায় সিআইএ প্রধান জরুরি এবং গোপন একটা সফরে মস্কো গিয়েছেন। তিনি সেখানে সতর্ক বার্তা জানিয়েছেন রাশিয়াকে যে তোমাদের কোনোভাবেই এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে কিংবা ন্যাটোভুক্ত দেশগুলোকে আক্রমণ করা ঠিক হবে না। শত্রুতার নতুন চ্যাপ্টারও খোলা হচ্ছে। কানাডার সাথে বাণিজ্য যুদ্ধে ব্যর্থতা রাখতে এবং ক্ষমতার প্রদর্শনী হিসাবে ট্রাম্প লেক অন্টারিওর নামটা বদলে তিনি লেক অফ আমেরিকা রাখার ঘোষণা দিয়েছেন। এবং এর আগে আমরা দেখেছি যে গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা রাখা হয়েছিল। এমনকি হরমুজ প্রণালীকেও তিনি মনে করছেন যে এটি আমেরিকার দখলে আছে, তার অনুযায়ী নাম দেওয়া হবে। একেবারে সর্বোচ্চ আটলান্টিক মহাসাগরের নামও তিনি পরিবর্তন করার কথা ভাবছেন অনেক কিছু। বাস্তবতায় কিছু কিছু তিনি হয়তো করছেনও, কিছু কিছু হয়তো শেষ পর্যন্ত করতে পারবেন না। ঠিক এই অবস্থায় আমরা আমাদের আলোচনার সূচনা করব। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, আমরা যেটি বলছিলাম যে কোন অবস্থায় আছে, মানে আমরা আবার উত্তরও দিচ্ছিলাম যে অচল অবস্থায় আছে। আদৌ কি এটি অচল অবস্থায় যাচ্ছে, মানে আস্তে আস্তে কি গুরুত্ব হারাচ্ছে, নাকি গুরুত্ব হারানোর কোনো সুযোগ নেই? কারণ আমরা তো দেখি রাশিয়া ইউক্রেন গুরুত্ব হারিয়েছে, ইসরায়েল প্যালেস্তাইন গুরুত্ব হারিয়েছে, এসব নিয়ে এখন খুব একটা আলোচনা শোনা যায় না। আমেরিকা ইরানের যুদ্ধ কি সেদিকে যাচ্ছে, নাকি একটা সমাধান না হওয়া পর্যন্ত, একটা সুরাহা না হওয়া পর্যন্ত কোনোভাবে আপনি এন্ডিং টানার কোনো সুযোগ নেই? এক ধরনের অচল অবস্থা দৃশ্যমান বলে মনে হয়, কিন্তু তা তো হচ্ছে না। যুক্তরাষ্ট্র নানাভাবে তাদের উপর অর্থনৈতিক সাম্প্রতিক কয়েকদিন আগে যে অবরোধ করেছে, বলছে যে এটা ভয়ঙ্কর একটা অবস্থা, তাদের ইকোনমিকে ক্রিপেল করে দেবে, সর্বনাশ করে দেবে। তাদের সাথে যারা লেনদেন করবে, ব্যবসা বাণিজ্য করবে, আমদানি রপ্তানি করবে, তাদের উপরে পাল্টা অবরোধ বা অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়। এটা ঘটনা। এর পরপর তো চীন, আপনি জানেন, ঘোষণা দিয়েছে যে আমরা আমাদের নিজেদের জাতীয় স্বার্থ অবশ্যই দেখবো। এক, 2 নম্বর হচ্ছে এইটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, এই ধরনের অবরোধ এটা ঠিক না। এই দুটো বক্তব্য তারা দিয়ে, যাই হোক। তো এরপরে আপনি দেখছেন সোমবারে পাকিস্তানের মানে অঘোষিত সামরিক শাসক, তাদের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল মনির সেখানে গিয়েছেন, আসাদ মনির সেখানে গিয়েছেন, এবং তিনি সেখানে আলোচনা করেছেন তাদের প্রেসিডেন্টের সাথে, তাদের সেনাবাহিনীর কয়েকজন নেতার সাথে, তাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। এক, 2 নম্বর আবার বৃহস্পতিবার, আজকে তো এখানে বৃহস্পতিবার, ওখানে তো বৃহস্পতিবার প্রায় 10 ঘন্টা 9 ঘন্টা আগে আসে। তো বৃহস্পতিবারে কাতারের প্রধানমন্ত্রীও সেখানে সফর করেছেন। সফর করে তাদের উচ্চ পর্যায়ের যে কয়েকজন নেতার কথা বললাম, পাকিস্তানি সামরিক নেতা কথা বলেছেন, তাদের সাথে নিয়ে সবার সাথে কথা বলেছেন। এবং নিশ্চয়ই তারা তো আর খোসালাপ করতে যাননি, এই মধ্যস্থতার ব্যাপার নিয়ে পাকিস্তান এবং
কাতারি তো এর আগে মানে আলোচনা করেছিল, মধ্যস্থতা করেছিল, এবং তার কারণে জুন মাসে একটা সমঝোতা চুক্তি হয়েছিল এবং তাতে বলা হয়েছিল 60 দিনের মধ্যে আলোচনা করে যেসব বিষয় অমীমাংসিত বা তারা বিরোধের যে মূল বিষয়গুলো সেগুলো নিয়ে তারা একটা সমাধান পৌঁছতে চেষ্টা করবে। তখন এটাও বলা হয়েছিল যে সম্ভবত ওই সময় আরো বাড়াতে পারে, কিন্তু এখন তারপর পরই তো ওইটা থেকে দুই পক্ষই সরে আসলো, যুক্তরাষ্ট্র সরে আসলো, ইরান সরে আসলো, এবং আক্রমণ পাল্টা আক্রমণ, হুমকি পাল্টা হুমকি গুলো চলছে। ফলে আপনি এটা বলছেন সেই ধরনের একটা ধারণা হবে যেন একটা অচল অবস্থার কথা বলছি, কিন্তু এট দি সেম টাইম ওই যে পরশু মাত্র এখানকার নিউজে দেখা গেল, পরশু সোমবারই, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসিম মুনিরকে ফোন করে বলা হয়েছে আপনি ওখানে যান। তো যান মানে মধ্যস্থতার জন্য, নিশ্চয়ই কাতার প্রধানমন্ত্রীকে তারা বলেছেন সেরকম করবেন, নতুবা যুক্তরাষ্ট্রকে মানে অসন্তুষ্ট করে এই দুই দেশের নেতারা ইরান যেতেন না। ফলে তাতে মনে হয় যুক্তরাষ্ট্র একদিকে চাপ বজায় রাখছে, কিন্তু এটাও বুঝছে যে চাপ বজায় রাখলেই মানে মীমাংসা হয়ে যাবে, ইরান নতি স্বীকার করবে, মানে এটা না, ফলে আলোচনার মাধ্যমে সমাধানের একটা পথ খুঁজে বের হতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে শেষ পর্যন্ত ওই জুনের যে ব্যাপারটা সেই দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কোন জুন? জুনে যে এগ্রিমেন্ট হয়েছিল মোটামুটি ওইটার মধ্যেই ফিরে যাওয়ার ব্যবস্থা, 14 পয়েন্টে একটা এগ্রিমেন্ট হয়েছিল। জি, মোটামুটি ওই কাঠামোর দিকে সম্ভবত তারা আবার ফিরে যাবে, এবং সেখানে পারমাণবিক এনরিচমেন্ট 60% পর্যন্ত যেগুলো মানে ইউরেনিয়াম পরিশোধন করে রেখেছে সেগুলোর ব্যাপার নিয়ে আলোচনা হবে। ইরান এর আগে অনানুষ্ঠানিকভাবে বারবার ঘোষণা করেছে আমরা পারমাণবিক অস্ত্র বানাবো না, সেটার ব্যাপারে কড়াকড়ি অ্যাসিউরেন্স তারা হয়তো চাইবে। ওই ইউরেনিয়ামটা হস্তান্তরের দাবি করবে, ইরান বলছে আমরা কোন অবস্থাতে সেটা হস্তান্তর করব না, তবে সেটা আন্তর্জাতিক ইন্সপেকশনে তদন্তের মধ্যে তারা রাখতে সেটা সম্মত হবে, আগে যেরকমটা ছিল। এই আর কি মোটামুটি ওই দিকে যাচ্ছে বলে মনে হয়। আমি খুব একটা আবার যুদ্ধের দিকে যাচ্ছে এটা মনে হয় না। আর প্যাট্রিয়ট মিসাইলের কথা আপনি জানলেন, এটা দুটো দিক আছে। একটা সত্যি তো মিডল ইস্টে যুদ্ধ হয়েছে, তাতে বেশ যুক্তরাষ্ট্রের অনেক অস্ত্র ডাইরেক্টলি যুক্তরাষ্ট্র, আমরা এই বিষয়টি আলোচনায় আসবো। রাশিয়া এবং ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে আসলে আদৌ কোনো সংঘাতের আশঙ্কা আছে কিনা, তার আগে একটু প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী আপনার কাছে ঘুরে আসি। সেটা হলো যে আমরা যেটি দেখাচ্ছি যে কালকে প্রেসিডেন্ট বলেছেন যে কোনো সময়সীমা নেই, মানে ইরান কখন আসবে কখন আলোচনা করবে আমাদের কোনো তাড়াহুড়া নেই, আমরা রিল্যাক্স, কারণ আমরা চাপ প্রয়োগ করে বসে আছি। আবার সৈয়দ মাহমুদুল্লাহ বললেন যে আমরা তলে তলে হয়তো আসিম মুনিরকে পাঠাচ্ছি, আমাদের কাতারের প্রধানমন্ত্রী যাচ্ছেন, তারা নিঃসন্দেহে আমেরিকা একটা গ্রিন সিগন্যাল নিয়ে যাচ্ছেন। আমরা কি বিষয়টা এমন যে গোপন একটা সমঝোতার মাধ্যমে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি, নাকি যে চাপ প্রয়োগ করার উপর দিয়ে আমরা অর্থনীতিকে একটা অবরোধ দেখাচ্ছি সেটি শেষ পর্যন্ত কাজে দেবে বলে আপনার কাছে মনে হয়? বিশেষ করে গালফ দেশগুলোর ভূমিকা এখানে কি হতে পারে? আপনাকে ধন্যবাদ। লো লেভেল আপনার একটা ডিপ্লোমেসি এখানে চলছে, সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু ডিপ্লোমেসির পিছনে কারণটা হলো আপনার ইউএস ইলেকশন তো খুব বেশি দূরে নেই। এখন এই মুহূর্তে যদি ইউএস এই যুদ্ধটা কন্টিনিউ করে বা আবার রিস্টার্ট করে, তাহলে ইলেকশনে তার একটা প্রভাব পড়ে, যার ফলে এখন যে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে, এটাকে কোন রকম এইভাবে এই যে কিছুটা ডিপ্লোম্যাটিক এফোর্টস যেটা হচ্ছে, পাকিস্তান এবং আপনার কাতার ইনভলভ এখানে, এরা দুজনই তো আপনার ইউএস অ্যালাইস। হ্যাঁ, কাজে এদের মাধ্যমে এটা চলতে থাকুক, আর এর মাঝে ইলেকশনটা হয়ে যায়। ইলেকশন হওয়ার পরে তারপর ইউএস প্রশাসন একটা ডিসিশন নেবে, ইউএস প্রেসিডেন্ট একটা ডিসিশন নেবে, তারা আবার যুদ্ধ করবে কি করবে না। আর আপনি যে ইকোনমিক যে চাপটা, মানে আপনার স্যাংশনের কথা যেটা বললেন, স্যাংশন রেজিমটা সাকসেসফুল হবে না, ঠিক যুদ্ধের মতোই। আপনি দেখুন, এই যে যুদ্ধে আপনার আমরা এখন জানি যে চায়নার ইন্টেলিজেন্স ইউজ করা হয়েছে, চায়না এবং রাশিয়ার হেল্প পেয়েছে ইরান। এখানে আপনার যে ইকোনমিক যুদ্ধটা ইউনাইটেড স্টেটস ঘোষণা করেছে, এই যুদ্ধে কি আপনার
চায়না এবং রাশিয়া কি কখনো ইউএস এর পক্ষে আসবে? কখনো আসবে না। আসতো যদি তাদের ওই সেই জেসিপিও এর আন্ডারে থাকতো, যেখানে আপনার রাশিয়া এবং চায়না সিগনেটরি ছিল, সেক্ষেত্রে হয়তো তারা তারা বাধ্য হয়ে আসতে পারতো, কিন্তু সেই অবস্থা তো নেই। আমি তো আরো মনে করি যে ইউএস যে ট্র্যাডিশনাল অ্যালায়েন্স, আপনার দেখুন ওই যে জেসিপিওর যে আরো 3জন মেম্বার ছিল, এই ইউএসএ, রাশিয়া এবং চায়না বাদে ইউরোপের যে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, +1 জার্মানি, তারাও দেখেন, তারা এই ট্রাম্পের যে ব্যবহার, তাতে তারা খুব একটা সন্তুষ্ট না। হ্যাঁ, তারাও মোটামুটি, আমি যেটা মনে করি যে তারা বিরক্ত। এখন দেখেন এই যে যে আপনি প্যাট্রিয়ট মিসাইলস এবং আরো অ্যাডভান্স মিসাইলস যে শর্ট ফলের কথা বলছেন, এই শর্ট ফলের ফলে এখন দেখেন ইউরোপ একটা আতঙ্কের মধ্যে আছে। এটাও শোনা যাচ্ছে যে শুধু যে আপনি যে বাল্টিক স্টেটগুলোর কথা উল্লেখ করলেন, ইভেন কি রাশিয়া, এমনও শোনা যাচ্ছে রাশিয়া ইংল্যান্ডকেও টার্গেট করতে পারে, বা ইংল্যান্ডকেও একটা যেহেতু তাদের মিসাইল ইউক্রেন ইউজ করেছে, সেই কারণে তারা মনে করছে যে যেহেতু ইউক্রেন গ্রেট ব্রিটেনের মিসাইল ইউজ করে, তারা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে আক্রমণ করে বসতে পারে। এই যে অবস্থা তৈরি করা হয়েছে, এটা এই অবস্থা তৈরি করা হয়েছে তো ট্রাম্পের জন্য। হ্যাঁ, ট্রাম্পের জন্য, এবং আমি বলবো কিছুটা বাইডেনের জন্য। বাইডেনও তো মানে আপনার সেই রাশিয়ার যুদ্ধে ইউক্রেনের পক্ষে এই সমস্ত তো উপায় ছিল না। হ্যাঁ, কিন্তু ট্রাম্পের এটা, কিন্তু ফলে যে এটাকে বলা হয় যে ওরা যাওয়া থেকে বিরত থাকতে পারতো, কিন্তু সেটা না থেকে একটা আনোয়াজ একটা যুদ্ধে সে জড়িয়ে পড়ে যে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তো আমি একটা দিকে আমি একটু কিছুটা মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে একটু মত বিরোধ করব। সেটা হচ্ছে এই যে আপনার জুন মাসে যেটা যে এমওইউটা হয়েছিল, আমার মনে হয় না ইরান ওখানে আর ফিরে যাবে। আমার মনে হয় না যে ওই যে কন্ডিশন গুলো ছিল, যেগুলো যেগুলো ওই এমওইউতে ছিল, ওইটার মধ্যে তারা সীমাবদ্ধ থাকবে না। তারা হয়তো কিছু ছাড় দিবে, যেমন আপনার ধরেন আপনার এই যে স্টেট অফ হরমুজ, এখানেও তারা ছাড় দিতে পারে, কিন্তু তারা হয়তো কিছু কিছু জিনিস, যেমন তাদের আপনার এই যে অয়েল স্যাংশনটা যদি লিফট করে, এবং আপনার তাদের যে ফ্রোজেন যে আছে, সেটা যদি মোটামুটি একটা ভালো অংশ, মানে আগে তো যেটা দেওয়া হতো সেটা আপনার কত 12-15 বিলিয়নের মধ্যে 30 বিলিয়নের কথা শোনা যাচ্ছে, 30 বিলিয়ন। এখন তারা বলছে পুরাটা, মানে পুরাটা তো একটা বিশাল অঙ্ক। সেই পুরাটা না হলেও আপনি ধরুন যদি 50 বিলিয়নও হয়, এরকম কিছু কিছু ছাড় দিতে পারে, কিন্তু ঠিক ওই জুন মাসের যে এমইউটা হয়েছিল ওই পর্যায়ে ফিরে যাবে, এটা আমার কিন্তু মনে হচ্ছে না। কারণ এখন তো বলতো ইরানের কোর্টে, দেখুন এখন কি অবস্থা, মানে তাদের সেই ইউরোপ রক্ষা করতে পারছে না, তাদের মিসাইলের শর্টফল এমন অবস্থা যে তারা এখন অনেকটা, আমি জানি না মানে ইলেকশন অবধি ইউনাইটেড স্টেটস আবার কতটা রিফারবিশ করতে পারবে তাদের এই সমস্ত মিসাইল ইন্টারসেপ্টার্স। তো আমি মনে করি না তেমন এমন একটা পর্যায়ে যেতে পারবে। আপনার এগুলো তো বহু মাসের ব্যাপার, এগুলো আবার তৈরি করতে গেলে, রিফারবিশ করতে গেলে আপনার বহু মাসের দরকার। এই অল্প দিনের মধ্যে কিছু একটা করতে পারে, আবার একটা যুদ্ধে জড়িয়ে পড়বে, এটা আমি মনে করি না। আমি আরো মনে করি যে এই যে যুদ্ধ বিরতি চলছে, আপনার এই ইলেকশন যতই কাছাকাছি হয়, আমার মনে হয় বসে থাকবে না ইরান। হয়তো ওই ইউএস এর যে অ্যালাই আছে, হয়তো ইসরায়েল, হয়তো ওই আপনার মিডল ইস্টের কোনো দেশ হয়তো আক্রমণ করে বসবে, যাতে করে তারা এই ইলেকশনটা ইনফ্লুয়েন্স করতে পারে। কাজেই এখন ইরান আমার মনে হয় এত ছাড় দেবে না, কারণ তারা এখন তো মোটামুটি ভালো অবস্থা আছে। কিন্তু ছোট করে একটু জানি আপনার কাছে, সেটা হলো সৈয়দ মাহমুদুল্লাহ ভাই বলছিলেন যে এটি হয়তো মধ্যবর্তী নির্বাচনের পরে চূড়ান্ত সুরাহা হবে। আপনার কাছে কি মনে হয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঝুঁকিটা নেবেন, অর্থাৎ এটি সুরাহা না করে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদেরকে ঠেলে দেবেন, নাকি যুদ্ধে মধ্যবর্তী নির্বাচনের আগেই তিনি চেষ্টা করবেন একটা ফলাফল আনতে? আগেই ফলাফল আনতে পারবেন না, যেটা হয় যে মানে কিছুটা চেষ্টা তো হচ্ছে। যে আসিম মুনির কথা বললেন, উনি গেছেন, আপনার কাতারের প্রাইম মিনিস্টার প্লাস ফরেন মিনিস্টার উনি গেছেন, এই সমস্ত আলাপ হচ্ছে। এখানে হয়তো ইউএস ভোটাররা দেখবে যে একটা প্রচেষ্টা চলছে, একটা সমঝোতার দিকে যাচ্ছে। এটা দেখতে দেখতে
ট্রাম্পের এবং রিপাবলিকানদের যেটা ইচ্ছে সেটা হচ্ছে যে ইলেকশনটা কোনো মতে পার হলে এবং তাদের যাতে ভরাডুবি না হয়, তারপরে তারা একটা সিদ্ধান্ত নেবে তারা কি ওকে, করবে। আপনার কাছেও এটি মনে হচ্ছে। আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে শুনি, সেটি হলো যে আমরা তো আশঙ্কা করছি প্রেসিডেন্ট গোয়েন্দা প্রধানকেও পাঠালেন মস্কোতে, গিয়ে আলাপ করলেন, সেখানে সতর্ক করে আসলেন। এমন একটা সুযোগ, মানে আপনি যদি হতেন রাশিয়া, তাহলে আপনি কি ছাড়তেন যখন আপনার প্রতিপক্ষ দুর্বল? নিঃসন্দেহে আমাদের প্রেসিডেন্ট মুখে বলছেন যে হ্যাঁ রাশিয়ার সাথে আমার কথা হয়েছে, তারা আক্রমণ করবে না। ছোট্ট একটু বক্তব্য আমরা একটু শুনে আসি, তারপর আপনার বক্তব্যটাও শুনছি। Mr. President, has Vladimir Putin agreed or committed to not attacking a NATO territory? I've had good talks with him. He's not going to be attacking a NATO territory. Mr. President, the absence of a NATO জি, এক লাইনের একটা প্রশ্ন ছিল, এক লাইনে তিনি উত্তর দিয়েছেন যে রাশিয়া আপনার কাছে এমন কোন প্রতিশ্রুতি দিয়েছে কিনা নেটোকে আক্রমণ করবেন না। প্রেসিডেন্ট বলেছেন গুড টক হয়েছে, তারা আক্রমণ করবে না। এই মুখের কথাতে কতটা আশ্বস্ত আপনি হতে পারছেন, কিংবা রাশিয়া এই সুযোগটা হাতছাড়া কেন করবে? না, রাশিয়া আক্রমণ করবে বলে আমার মনে হয় না। যেটা Okay. করতে পারে ছোটখাটো, মানে দুটা ড্রোন পাঠালো, একটা মিসাইল ওইদিকে পড়ে গেল, আক্রমণ করতে যাবে না তারা। ওকে, তারা আপাতত ইউক্রেন নিয়েই ব্যস্ত আছে, তাদেরও অস্ত্র অনেক কমে গেছে, মানে 5 লাখের মতো লোক তাদের মারা গেছে, তাদের অর্থনীতিও মানে অনেকাংশ ক্ষতিগ্রস্ত। চীনের সাহায্য না পেলে কন্টিনিউয়াসলি টেকনোলজিক্যাল এবং অন্যান্য চীন অস্ত্র দিচ্ছে না, কিন্তু অস্ত্র বানানোর অনেক উপকরণ সাপ্লাই দিচ্ছে, এবং অর্থনৈতিকভাবেও চীন তাদের থেকে প্রচুর পরিমাণে জিনিসপত্র, বিশেষ করে তৈল, মানে তেল কেনার কারণে তারা বেশ উপকৃত হচ্ছে। ওকে, ফলে না, তারা ওটাতে যাবে না, বরং তারা ইউক্রেনের থেকে না, সেই প্রধান যাওয়ার একাধিক কারণ আছে। ইরানের ব্যাপারে সম্ভবত গোয়েন্দা তথ্য দেখে বলেছে তোমরা ওদেরকে কি কি ইন্টেলিজেন্স সাপ্লাই করেছো সেটা আমরা জানি, এটা বন্ধ রাখো, তা নাহলে মধ্যপ্রাচ্য সমস্যা আমরা সমাধান করতে পারছি না, ইউ হ্যাভ টু স্টপ। ইউরোপে আক্রমণের চাইতে আমার মনে হয় ইরানের ব্যাপারে চাপ দেওয়ার জন্য তিনি সেখানে গেছেন, আমার ধারণার কথা জি, বলছি। জি, আই মে বি রং। এই একটা। আরেকটা হচ্ছে যে বারবার যে কথাগুলো বলা হচ্ছে, এই নিউ ইয়র্ক টাইমস সহ লিডিং নিউজ পেপার গুলা বলছে দুটো জিনিস। সেটা হচ্ছে আমেরিকার এই যে যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইরানের সাথে, এবং সেই জন্য আবার ইসরায়েলকে প্রচুর অস্ত্র দিয়েছে, নিজেরা খরচা করেছে, তাদের অস্ত্র ভান্ডার বেশ কমে গেছে, এই একটা। আর একটা হচ্ছে যে সর্বশেষ আজকের নিউজ বা কালকে রাত্রের নিউজ, সেটা হচ্ছে প্যাট্রিয়ট মিসাইল, যেটা মানে যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান দেশগুলোর ঘাঁটিতে, ন্যাটোর ঘাঁটিতে যুক্তরাষ্ট্র মোতায়েন করে রেখেছে, সেগুলা প্রায় মানে আগের চাইতে অনেক কমে গেছে ইত্যাদি। জি। তো এটা সত্য হতে পারে, আবার ডিসইনফরমেশন ক্যাম্পেইন করতে পারে মিসলিড করার জন্য। মিসলিড করার জন্য যে কোনো যুদ্ধের সময় কি একটা ট্রুথ ইজ দি গ্রেটেস্ট ক্যাজুয়ালিটি, সত্যটা মানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, নিহত হয় সত্যই সবচেয়ে বেশি, সৈন্যের চাইতে বেশি। তো ফলে এটা হচ্ছে কি ওই শত্রুকে মিসলিড করার জন্য। ধরো যাক তেহরান এখন ভাবলো এরা এমন কাবু হয়ে গেছে যে আমরা গোঁ ধরে থাকবো, আমাদের এই দাবি মানাসা আমরা চাবো। তো তারপরে মধ্যপ্রাচ্যবর্তী নির্বাচন পার হয়ে ইতিমধ্যে কিছু অস্ত্রশস্ত্র যদি কমে গিয়ে থাকে, ইতিমধ্যে জোরে সোরে উৎপাদন করে তারা পূর্ণোদ্যমে ইরানের উপর যে আবার আক্রমণ করবে না তার বিশ্বাস থাকে। এবং ইসরায়েলের নেতানিয়াহু যদি অক্টোবর ইলেকশনে তিনি যেতে আসেন, তিনি ইরানকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর বলতে মনেই হয়, এবং তার প্ররোচনায় তো যুক্তরাষ্ট্র সেখানে গেছে। তার ধারণা ছিল মানে ফলে মধ্যবর্তী নির্বাচন পরে অনেক নতুন ঘটনা আমরা দেখতে পারি। আপাতত তার আগে যদি একটা মধ্যস্থতার মাধ্যমে কোনো মানে শুরু হয়ে যায়, সেটা অনার করার চেষ্টা করতে পারে অন্যান্য অনেক কারণ। সেটা হচ্ছে দেখুন, এইদিকে বেশি ব্যস্ত হওয়ার কারণে তাদের যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতি করছে, জনগণের মধ্যে খুব বাড়ছে একটা। আর সত্যি অস্ত্রশস্ত্র যদি এর কমে গিয়ে থাকে, চীনের ইন্টেলিজেন্স, রাশিয়ার ইন্টেলিজেন্স সেটা জানছে। বাহ্যিকভাবে আপনি আমি যদি বিশ্বাস করি বা না করি, তার চেয়ে তাদের ইন্টেলিজেন্স জানছে কি পরিমাণ অস্ত্র এদের ক্ষমতা আছে, কিরকম স্টোর আছে, কি পরিমাণ খরচা হয়ে গেছে। তো ফলে চীনের মানে তাইওয়ান দখল করার, তাইওয়ানের উপরে তার সার্বভৌমত্ব মানে কার্যকরী করার জন্য দখল করার ব্যাপারে যুক্তরাষ্ট্র বারবার
ওয়ার্নিং দিয়ে আসছে ওটা দখল করতে পারে। তারাও সম্ভবত অতি তড়িঘড়ি করে সেটা আক্রমণ করতে যাবে না, কারণ তাইওয়ানও মানে আর্ম টু দি টিথ, তাদেরকে আক্রমণ করতে গেলে চীনের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। চীন হয়তো উইন করবে এট দি এন্ড অফ দি ডে, কিন্তু সেটা যদি যুক্তরাষ্ট্র অন্য ফ্রন্টে মিডল ইস্টে বৃহত্তর কোনো মানে ব্যাপক কোনো যুদ্ধে জড়িত না হয়ে পড়ে, বা অন্যান্য ক্ষেত্রে রাশিয়া আবার সেটা সুযোগ নিয়ে ইউরোপে ঝামেলা না করে, তাহলে কিন্তু যদি তা না হয় তাহলে চীন ক্ষতিগ্রস্ত হবে, এবং চীন সম্ভবত সেরকম ঝুঁকি নেবে না। তো এটা একটা হলে অনেক ঘটনা মানে ঘটনার ভিতর ঘটনা, স্টোর ভিতরে স্টোরি, স্ট্র্যাটেজির ভিতরে স্টোরি, ভিতর খবর বাইরের খবর, অপপ্রচার প্রচার ইত্যাদি চলছে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ইলেকশনের পরে সম্ভবত একটা নতুন মোড় নিতে পারে। এই যে পাকিস্তান, তুর্কি এবং সৌদি আরব মিলে যে মানে ওই মৈত্রীটা করেছে, ডিফেন্স চুক্তি, মানে প্রতিরক্ষা চুক্তি, এটার লক্ষ্য তো আর কেউ না, এটার লক্ষ্য তো মানে তারা ইসরায়েল আক্রমণের জন্য করছে না, তারা পরস্পরকে আক্রমণের জন্য করছে না, তাদের হচ্ছে ইরান হচ্ছে তাদের মেইন, ইরানই তাদের উপরে কিছু কিছু ছোটখাটো তাদের ভূমিতে কিছু কিছু যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে, তাদের পানি শোধনাগারে আক্রমণ করেছে, তৈল শোধনাগারে কিছু কিছু আক্রমণ করেছে। ফলে তাদের প্রধান শত্রু, তাদের মানে সুন্নি প্রধান দেশগুলো শিয়াদেরকে অনেকে মুসলমান মনে করে না, তারা অন্য ধর্মাবলম্বী চাইতে শিয়াদেরকে আরো বেশি অনেকে ঘৃণা করে, সবাই না হলে ঘৃণা করে, এটা একটা দিক আছে। 2 নম্বর হচ্ছে আপনাদের বিভিন্ন শোতে আমি যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে ইরানিয়ানদের রিভলিউশনের কারণে 79 থেকে এই ধরনের রিভলিউশনে উদ্বুদ্ধ হয়ে এই রাজতন্ত্রগুলো এই জনগণের উপরে চেপে বসা জগদ্দল পাথর ডিক্টেটরশিপ গুলো, জনপ্রিয়তাহীন যে দেশগুলো শত শত বিলিয়ন অপচয় করা এই জগদ্দল পাথরগুলো, তারা ভয় থাকে যে তাদের ক্ষমতা পাল্টে যাওয়ার জন্য তাদের ভিতরে না আবার জনরোষ মানে হয়। এটার কারণে ফলে ইরান টিকে থাকা তাদের জন্য একটা কন্টিনিউয়াস থ্রেট। এটা একটা ইরানে মোল্লাতন্ত্র থাক যাই থাক, সেখানে এক ধরনের নির্বাচন মাধ্যমে সরকার গঠন হয়, ফলে মোল্লাতন্ত্র আছে, একদলীয় শাসন এগুলো আছে, এগুলো সব খারাপ দিক সবগুলো আছে, কিন্তু তারপর তো এক ধরনের নির্বাচন সেখানে হচ্ছে। এমনকি সেখানে জুইশদের রিপ্রেজেন্টেশন আছে, বাহাইদের রিপ্রেজেন্টেশন আছে, সেই চিন্তা করে দেখেন, বালুচদের রিপ্রেজেন্টেশন আছে, কার্ডিশদের রিপ্রেজেন্টেশন আছে, যাদের পক্ষে উস্কানি দেওয়ার কথা বলা হচ্ছে, যাদেরকে দিয়ে ওখানে গৃহযুদ্ধ শুরু করানোর চেষ্টা আছে, উদ্দেশ্য ছিল, আশা আছে, তাদের সবাই রিপ্রেজেন্টেশন আছে ওখানে। ফলে মিডল ইস্টের অন্য দেশগুলোর কি অবস্থা? সেই কারণে তারা 2 কারণে, একটা শিয়াইজম আর একটা হচ্ছে সেখান থেকে না আবার বিপ্লবী এখানে প্রসারিত 79 থেকে সেই ভয় আছে তারা। ফলে তাদের প্রধান শত্রু এখন ইরান, তারা নিজেদের মধ্যে একাত্ম হওয়ার চেষ্টা। মানে এটা কি তুরস্ক এবং পাকিস্তানেরও প্রধান শত্রু ইরান? মানে আমরা সৌদি আরবের নাম ধরে দিলাম। সেই অর্থে সৌদি আরবের না, কিন্তু সৌদি আরব চুক্তি করেছে পাকিস্তানের সাথে, পাকিস্তানকে তো টিকিয়ে রেখেছে সৌদি আরব। মানে মানে 15-20 বছর থেকে এক ডিভিশন পাকিস্তানি সৈন্য সেখানে থাকে, তাদের বেতন ভাতা বাবদ বছরে 2 বিলিয়ন 2.5 বিলিয়ন তারা দেয়, প্রতি বছর কয়েক বিলিয়ন করে তাদের ফরেন এক্সচেঞ্জ অ্যাকাউন্টে জমা দিয়ে তাদেরকে ব্যাংক্রাপসি থেকে রক্ষা করে ইত্যাদি করে। তারপর মানে তার মাঝে মাঝে তেল ইত্যাদি গ্র্যান্ট দিয়ে দেয়, তো এই রক্ষা করছে। তো তাদের সেখানে তারা মানে যুদ্ধ বিমান পাঠিয়েছে, সমরাস্ত্র পাঠিয়েছে, আরো একটা সৈন্য পাইলট ইত্যাদি পাঠিয়েছে। তো তাদের নিজেদের টিকে থাকার স্বার্থে তারা যে মানে নাভিশ্বাস ফেলছে অর্থনীতির দিক থেকে, দেশের টোটাল বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ সেখানে সশস্ত্র বাহিনীর জন্য পাকিস্তান খরচা করার কারণে সেই দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। সেখানে গণতন্ত্র বলতে কিচ্ছু না, একটা ভুয়া ফালস কাটতে। কিন্তু মানে প্রশ্নটা স্পেসিফিক, সেটা হলো যে যদি ইরানের সাথে সৌদি আরবের কোন একটা সংঘাত হয় কিংবা পাল্টা হামলা হয়, তাহলে পাকিস্তান এবং তুরস্কেও তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কিংবা যুদ্ধে অংশ নেবে? আপনার কাছে এটি মনে হয়? চুক্তিতে তো সেটাই বলা হয়েছে। হ্যাঁ, চুক্তিতে বলা হয়েছে, কিন্তু মানে ফাইনালি এটা হবে কিনা আমার ধারণা সীমিত পরিমাণে হতেও পারে। তুর্কি সম্ভবত করবে না, কিন্তু তুর্কি অন্যান্য স্ট্র্যাটেজির কারণে সেটাতে গেছে। কিন্তু পাকিস্তান সম্ভবত, পাকিস্তান তো অলরেডি অস্ত্র মানে যুদ্ধ বিমান
তাদের পাইলট সেখানে পাঠিয়ে দিয়েছে, এক বিষয় ডিভিশন সৈন্য তাদের সেখানে আছে রাজতন্ত্র রাজ পরিবারকে রক্ষার জন্য। ফলে তারা মানে চাক বা না চাক, তাদের ফর্মার আর্মি চিফ জেনারেল শরীফ, ওনার নাম আমি ভুলে গেছি, ওই ডিক্টেট নেওয়াজ শরীফের, সেই শরীফ না, ওনার নামও শরীফ, ফর্মার নেওয়াজ শরীফের আমলে শেষের দিকে উনি আর্মি চিফ ছিলেন। উনি তথাকথিত এক ইসলামিক ফোর্সের সৌদি আরবের নেতৃত্বাধীন সেটা চিফ ওখানে বসে আছেন কত বছর থেকে, রিটায়ারমেন্টের পর থেকে। ফলে এরা তো ইনডাইরেক্টলি যুদ্ধে অংশগ্রহণ মানে জড়িয়ে পড়তে বাধ্য হবে, না হলে পাকিস্তানের গলা চিপে ধরবে সৌদি আরব। ফলে একটা এই অবস্থা। যাই হোক, তো ওভারঅল পরিস্থিতি হচ্ছে ইরান বুঝে কে তার শত্রু কে মিত্র, বরং তারা মানে যদিও মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি যুক্তরাষ্ট্রের কাতারে, তারপরও আমার সম্ভবত কাতারকে তারা বেশি বিশ্বাস করবে, কি তুরস্কের ব্যাপারে অত ক্ষিপ্ত হবে না তারা, কিন্তু পাকিস্তানের ব্যাপারে তারা জানে, মানে ভালো ভালো কথা বলছে, কিন্তু পাকিস্তানকে তারা খুব মানে বিশ্বাস করে বলে মনে হয় না। এবং মিডল ইস্টের যে দেশগুলো, তারা এট দি এন্ড অফ দি ডে যে তাদের ইরান বিরোধী, এটাও তারা বোঝে। এবং পাকিস্তানের উপর সবচেয়ে বড় প্রভাবটা আছে আমেরিকার, অর্থাৎ আমেরিকা যেটি বলবে পাকিস্তান সেটি শুনবে, এটি ধরে নেওয়া যায়। জি, প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, আপনার কাছে একটু শুনি। আমরা তো শুনছিলাম যে আসলে রাশিয়ার বিষয়টা কি হতে পারে, গালফভুক্ত দেশগুলোর বিষয়গুলো কি হতে পারে। আমরা একটু কানাডার সাথে দ্বন্দ্বটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। মানে এখন তো জানলেনই যে একটা এক্সিকিউটিভ অর্ডার হয়ে গিয়েছে, লেক অফ অন্টারিও এখন লেক অফ আমেরিকা। তো কি পাবো আসলে এইসব করে, কিংবা এই ট্যারিফ যুদ্ধ, পাল্টা যুদ্ধ কি আসবে? আচ্ছা, রাশার ব্যাপারটা আমি একটু বলবো। আমি মোহাম্মদুল্লাহ ভাই সঠিকই বলেছেন। আমিও মনে করি না যে স্টেট তারা অ্যাটাক করবে বা কোনো নেটো স্টেট রাশিয়া অ্যাটাক করবে, এই বোকামিটা আমার মনে হয় রাশিয়া করবে না। রাশিয়া ইজ স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ডোন্ট পিক টু মেনি এনিমিস। খোঁচা মারতে পারে, ওই যে যেটি মাহমুদুল্লাহ ভাই বলেন, দুই একটা ড্রোন উড়িয়ে আকাশ দিয়ে নিয়ে আসতে পারে। একটা প্রবলেম আছে, খোঁচা মারার প্রবলেমটা হলো আপনার নেটো তো একটা আর্টিকেল 5 তো আমরা জানি যে ইউ অ্যাটাক অন ইউ অ্যাটাক অল, তাই না? তো সেখানে একটা রিস্ক থেকে যায় না যে আমি ধরেন এস্টোনিয়া বা লাটভিয়া, আমি মেম্বার, যদি সেই আর্টিকেল 5 তারাই করে, তারপর তো দেখা যাবে যে সবাই ধরে নিলাম যে ইউএস করলো না, এই নেটোতে যোগ দিল না, কারণ আমরা তো জানি এর অবস্থানটা, সে তো নেটোকে তো মানে কেয়ারই করে না, সে তো মনেই করে না যে সে নেটোর মেম্বার ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমার মনে হয় না যে রাশিয়া ওই, আর ডোনাল্ড ট্রাম্পও যে তার ইয়াকে সিআইএ চিফকে পাঠিয়েছে এই কারণে, এটাও আমি মনে করি না। আমি বরং মোহাম্মদুল্লাহ ভাইয়ের সাথে একমত। আমরা তো ইরানের ইস্যুতে পাঠাতে পারেন, নেটোর ব্যাপারেও খুব একটা কেয়ার করে না, ওই ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাপারেও তার কোনো মাথা ব্যথা নেই। তার এখন মাথা ব্যথা হচ্ছে ইরান নিয়ে। আমার মনে হয় যে গোপন সফরটা, আমরা তো এটা অনুমান করছি, আমরা তো কেউ জানতে পারিনি যে কি আলাপ হচ্ছে। হ্যাঁ, আমার যেটা মনে হয় সেটা হয়তো এমনও আলাপ হতে পারে যে তুমি ইসে যা করছো করো, আমরা ওখানে ইনভলভ হব না, তবে তুমি আমাদের ব্যাপারে ইসেও ইনভলভ হয়েও না, মানে ইসে ইরান, বরং পারলে আমাদেরকে হেল্প করো, এই ধরনের কিছু একটা হতে পারে আর কি। হ্যাঁ, জি, আমরা তবে কানাডা ইস্যুতে ব্যাপার আমি কিছু না বলেই পারছি না। আপনি মোহাম্মদুল্লাহ ভাই যেমন বললেন যে পাকিস্তান ইনভলভ হতে পারে, হ্যাঁ, মক্কা ট্রিটি অনেকটা সেই ইসের মতো হয়েছে, মানে নেটোর আর্টিকেল 5 এর মতো হয়েছে যে ইউ অ্যাটাক ওয়ান ইউ অ্যাটাক অল। কিন্তু আমার মনে হয় না যে পাকিস্তান কখনো ইরানের সাথে কোনো যুদ্ধে লিপ্ত হবে। তাহলে ইরানের সাথে যদি হয়, সবচেয়ে কিন্তু লুজ করার সম্ভাবনা পাকিস্তানের, ইরানের থেকে তো বেশি লুজ করার সম্ভাবনা পাকিস্তানের। কারণ পাকিস্তানের যে বর্ডার, মানে হাজার হাজার মাইল যে বর্ডার উইথ ইরান, সেটা কিন্তু বেলুচিস্তান প্রভিন্সের, বেলুচিস্তান প্রভিন্স ওদের বেলুচিস্তান প্রভিন্সের সাথে তাদের বর্ডার। এবং পাকিস্তানের বেলুচিস্তান কিন্তু স্বাধীনতা যুদ্ধ করে যাচ্ছে অনেক কাল যাবত। সেখানে একটা সেপারেটিস্ট মুভমেন্ট চলছে, অনেকগুলো ইস্যু চলে আসবে আবার। মানে বেলুচিস্তান আলাদা হোক, এটি চায়না চায় না, সো ইরানকে চায়নার স্বার্থটাও দেখতে হবে। মানে ওই বেলুচিস্তান আলাদা হলে ইরানের একটা প্রণালী
খুবই ঝুঁকির মুখে হ্যাঁ, কিন্তু পড়ে যাবে। এটা তো চায়নার জন্য তো এটা কমপ্লিকেটেড হয়ে যায় না, জি। চায়নার জন্য মানে অনেকগুলো দেশই অনেকভাবে জড়িয়ে পড়বে। চায়নার অ্যালাই তো পাকিস্তান, ইরান দুজনেই। দুজনেই। হ্যাঁ, এখন তো সে চায়নার দুই অ্যালাই যদি একে অন্যের সাথে যুদ্ধ করে, তাদের জন্য একটা কমপ্লিকেশন। রাইট। হ্যাঁ, আর তারপরে যদি পাকিস্তান আক্রমণ করেই বসে, তাহলে ইরান কি বসে থাকবে? ইরান তো তাদের সেপারেটিস্টদের পুরো মাত্রায় সাপোর্ট দেবে, এবং সেখানে একটা মানে পাকিস্তান অলরেডি একটা ডিসফাংশনাল স্টেট, সেটাকে ডিসফাংশনাল করতে আরো করতে ইরান তখন সহায়তা করবে, তাতে করে এটা পাকিস্তান ভালো করেই যাবে। এবং পাকিস্তানের দরকার সৌদি আরবের, সেই কারণে তাদের সেখানে সেই যে সৈন্য টন্য রাখে, এটা ওটা দেয়, কিন্তু ডাইরেক্ট ইরানের সাথে যুদ্ধে পাকিস্তান কখনো লিপ্ত হবে না, আমার সেটা ধারণা। ওকে। এখন আপনার এই যে কানাডা। রিনেমিং এর ব্যাপারটা আসি, এই যে ট্রাম্পের যে ইয়েটা, মানে ট্রাম্প তো এটা কি বলবো, মানে এগুলো তো তুচ্ছ তাচ্ছিল্যর মতো জিনিস। এই যে রিনেমিং যে জিনিসটা, বা এই যে এটা আমার টেরিটরি, ওটা আমার টেরিটরি, ওই যে গ্রিনল্যান্ড থেকে শুরু করে, যে আপনি যেমন বললেন যে ইয়েও বলছে যে স্টেট অফ হরমুজ ইউএস টেরিটরি, সে ডিক্লেয়ার দেবে। হ্যাঁ, সে কানাডাকে চেয়েছিল 51 স্টেট করতে, সেটা তো করতে পারিনি। এখন লেক অন্টারিওকে কি করেছে, লেক অফ আমেরিকা, লেক আমেরিকা করেছে। যেমন গালফ অফ মেক্সিকোকে সে করেছে গালফ অফ আমেরিকা। হ্যাঁ, এখন গালফ অফ আমেরিকা কি আপনার কে বলেন তো? এই ইউএস পাবলিকও তো বলে না, ইউএস পাবলিক কিন্তু বলেন একমাত্র ফেডারেল গভর্নমেন্ট ছাড়া। হ্যাঁ, কেউ ওটাকে আর ওই লেক আমেরিকা বলে না। লেক অন্টারিও ওটা হবে, যেহেতু একটা এক্সিকিউটিভ অর্ডার হয়েছে, ওই ফেডারেল গভর্নমেন্টের যে কর্মচারী আছে তারা চিহ্নিত করবো, এইভাবে হয়তো ডাকবে। কিন্তু বাকি অন্য কোনো রাষ্ট্র বা ইউএস পাবলিক বা কানাডিয়ান পাবলিক তো নাই। হ্যাঁ, তো ব্যাপার হলো ট্রাম্পের এই যে কাজগুলো আপনার, তার সবচেয়ে বড় দুটো ট্রেডিং পার্টনার্স মেক্সিকো এবং কানাডা, এবং দুটো নেইবার্স, দুই দিকে দুটো নেইবার, এই যে তাদের সাথে এই ধরনের ব্যবহার। হ্যাঁ, যে গালফ অফ মেক্সিকোকে তো সে রিনেমিং করলো, এই লেক অন্টারিওকে রিনেমিং করলো, এগুলো মানে ট্রাইফলস। এগুলো করে কোনো লাভ নেই। এগুলো করে আমি জানি না এগুলো কেন তার পার্টি তাকে উপদেশ কেন, আর তাকে উপদেশ দিলেই বা কি হবে, সে তো এইগুলোই করে থাকে আর কি। হ্যাঁ, এগুলো করে কোনো লাভ নেই। এগুলো এখন এই সমস্ত ব্যাপারে তো করলে চলবে না। এই রিনেমিং এ কি আসে যায়, এই যে আপনার যে ট্রেড ওয়ারটা হচ্ছে ইয়ার সাথে, আপনার কানাডার সাথে, এই দিকে খেয়াল করা দরকার। এইগুলো কিভাবে একটা রেজুলেশন আসা যায় সেইগুলোর দিকে খেয়াল করুক। এই ট্রেড ওয়ার যদি চলতে থাকে, তাহলে একেবারে কানাডাকে খুব একটা বড় শিক্ষা দিয়ে দেবে, আর আমাদের কিছুই হবে না। হ্যাঁ, এর জন্য তো উভয় দেশই সাফার করবে। হ্যাঁ, এইগুলোর দিকে বরং খেয়াল করা উচিত। এই যে মানে ইনসাল্ট, পার্সোনাল যে ইনসাল্ট, এই পার্সোনাল ইনসাল্ট কিন্তু বড় সমস্যা তৈরি করতে পারে। আপনার এখন কানাডিয়ান প্রাইম মিনিস্টার পাবলিকলি সে করেছে যে আমরা মানে ডলার ফর ডলার আমরা করব। এদিকে ট্রাম্প তো পাবলিকলি সবকিছুই বলছে। এইগুলো যে পাবলিকলি বলা বলি হওয়ার পরে এবং পার্সোনাল ইনসাল্ট হওয়ার পরে, তখন কিন্তু একটা স্টান্স থেকে পিছন দিকে ফিরে আসা খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, যার ফলে হয় কি, ভবিষ্যতে আপনার এই যে এই নেগোসিয়েশন করতে কিন্তু কঠিন হয়ে পড়ে। সেই দিকে না গিয়ে বরং এই পার্সোনাল ইনসাল্টস বন্ধ করে আপনার যে বড় বড় সমস্যাগুলো তৈরি হয়েছে এবং আমাদের প্রেসিডেন্ট নিজেই তৈরি করেছে, এই সমস্যাগুলো যাতে সমাধান হয় সেদিকে খেয়াল রাখা উচিত। এই যে আমি যেমন এই একটু আগে বললাম যে মানে আপনি বহুমাত্রিক শত্রু তৈরি করবেন না কখনো, কিন্তু ট্রাম্প তো দেখছি সেই একটার পর একটা করে যাচ্ছে। তার যারা ট্র্যাডিশনাল অ্যালায়েন্স, এই যে কানাডা বলেন, সাউথ কোরিয়া বলেন, হ্যাঁ, এই একটা একটা করে মানে সবাইকে ধরছে, সবাইকে এমন ভাবে ইনসাল্ট, এমন ভাবে কথাবার্তা তাদের সম্পর্কে, যাতে সবাইকে সবকিছু মিলে মানে একটা গোজামিল অবস্থা, জগা খিচুড়ি অবস্থা পাকিয়ে ফেলা হচ্ছে। এবং আপনি বলছিলেন যে কে গালফ অফ মেক্সিকো খুঁজবে, কে গালফ অফ আমেরিকা খুঁজবে। সবচেয়ে মহাবিপদে সম্ভবত আছে গুগল ম্যাপ।
কারণ গুগল ম্যাপে আমি গিয়ে দেখলাম যে তারা গালফ অফ মেক্সিকো ব্র্যাকেটে গালফ অফ আমেরিকা এটি লিখে তারা এই জায়গাটির পরিচয় দিচ্ছে। সো হ্যাঁ, লেক আমেরিকা এখন অবশ্যই আসেনি গুগল ম্যাপে, আজকে যেহেতু হয়েছে লেক অন্টারিও এখন পর্যন্ত আছে, হয়তো পরবর্তীতে চেঞ্জ করে নেওয়া হবে। সৈয়দ মাহমুদুল্লাহ, একটু আপনার কাছে শুনি, আমরা তো অনেক আলোচনা করছি, বলছি যে ইরান যুদ্ধ কিংবা অন্যান্য বিষয়গুলো মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পরে অবস্থা বুঝে হবে। সেই মধ্যবর্তী নির্বাচনের জন্য ডেমোক্র্যাটদের সার্বিক যে প্রস্তুতি, তারা 2026 মধ্যবর্তী নির্বাচন, 2028 প্রেসিডেন্সিয়াল নির্বাচন, দুটোর জন্যই অনেকে একসাথে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এই মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের মধ্যকার যে সোশ্যালিস্ট এবং যারা স্টাবলিশড, এই দুটোর বিতর্ক, এটি কি কোনো রকম নেগেটিভ ফল আনতে পারে, নাকি এটিকে উতরে গিয়েই তারা রিপাবলিকানদেরকে হারাবে? এখনো পর্যন্ত যে ফোরকাস্ট মানে ভাষ্যকারদের, পর্যালোচকদের, পর্যবেক্ষকদের, সেটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেটরা মেজরিটি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল, ব্রাইট। কিন্তু সেনেটে পেতেও পারে, নাও পেতে পারে এটা। আর ওই সোশ্যাল ডেমোক্রেট যেটা, যে নিউ ইয়র্ক সিটির মেয়র যে মামদানি সহ বেশ কয়েক জায়গায় যে তারা এবারে বেশ কিছু ক্যান্ডিডেট প্রাইমারিতে উইন করেছেন, তারা সোশ্যাল ডেমোক্রেটরা, মানে ডেমোক্রেটিক পার্টির আন্ডারেই একটা উপদল সোশ্যাল ডেমোক্রেটস, তারা বিভিন্ন জায়গায় মানে নির্বাচনে প্রার্থী হবেন। যেমন আল সাইদ মিশিগান থেকে, তিনি ডেমোক্রেটিক প্রার্থী হচ্ছেন। কারণ আল সাইদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা তার প্রাইমারি অপোনেন্ট ডেমোক্রেটিক দলে প্রায় $40-50 মিলিয়ন ইসরায়েলি, মানে যে এখানকার লবিস্ট ফার্ম, তারা খরচা করেছে। তো তেমনি ভাবে তারা ঘোষণায় দিয়েছে এখন তারা রিপাবলিকান পার্টির যে প্রার্থী আছেন আল সাইদের বিরুদ্ধে, তার পক্ষে তারা মানে $মিলিয়ন খরচা করবে। তো এরকম বিভিন্ন জায়গায় যে ধরনের এই লেফটিস্ট, এই যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির অধিকাংশের আরেকটা ব্যাপার আছে, ইসরায়েলের ব্যাপারে, প্যালেস্টাইনের প্রতি তাদের সহানুভূতি বেশি বেশি, অনেকে উচ্চকণ্ঠ। সেই কারণে অনেক জায়গায় ইসরায়েলি যে ফান্ডটা এখানকার লবিস্ট ফার্ম, তারা ওখানে ফান্ডগুলো খরচা করবে বলে প্ল্যান করছে, বিভিন্ন জায়গায় খরচা করছে। তো সেইটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টি যে এস্টাবলিশমেন্ট যেটা বলে, যার নেতৃত্ব, তারা মোটামুটি সেন্ট্রিস্ট বা রাইট টু দি সেন্টার। সেটা দুই কারণে, একটা হচ্ছে অনেকের ধারণা সেন্ট্রিস্ট থাকলে জয়ের লাভের সম্ভাবনা বেশি থাকে যে কোনো ইলেকশনে, এই একটা, প্রেসিডেন্সিয়াল হন বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এই একটা। আরেকটা হচ্ছে তারা মানে এমন কোন স্ট্যান্ড নেবেন না, ইসরায়েলের ক্ষেত্রে বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির মেইন স্ট্রিম লিডাররা ঠিক মানে রিপাবলিকান পার্টির অধিকাংশ নেতাদের মতোই তারা ইসরায়েল বিরোধী কোনো স্ট্যান্ড নিতে রাজি নেই। এইটা একটা। 2 নম্বর হচ্ছে এরা সোশ্যাল ডেমোক্রেসিতে বিশ্বাসও করে না, এরা মানে ক্যাপিটালিজমে বিশ্বাস করে। ক্যাপিটালিজমের দুটো দিক আছে, একটা হচ্ছে যে ক্যাপিটালিজম যে উন্মুক্ত যে ক্যাপিটালিজম, সেখানে একটা উন্মুক্ত প্রতিযোগিতা দিয়েছে, সেটা একটা লেসেস ক্যাপিটালিজম। আর একটা হচ্ছে ক্রনিং ক্যাপিটালিজম। যুক্তরাষ্ট্রে এই মানে ক্যাপিটালিজমকে রেগানের আমল থেকে অনেকে ক্রনিক ক্যাপিটালিজম করে আখ্যা হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রযন্ত্র একটা বিশেষ গ্রুপকে মানে সমর্থন দেয়, তাদেরকে মানে কর রেয়াত দেওয়া থেকে শুরু করে নানা ধরনের। ধরা যাক বেশ মানে প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন, তিনি 1 বছর $700 না $800 পার্সোনাল ট্যাক্স দিয়েছিলেন বলে একটা কথা আমরা শুনেছি। তো এইটা কোনো ইলিগাল কাজ করেছিলেন তা না, ওই আইনি এমন ভাবে প্রণয়ন করা হয়েছে এবং সেটা ডেমোক্রেট এবং রিপাবলিকান মিলেই হয়তো করেছে। সেই আইনে এই ধনীদেরকে, বিশেষ করে রিপাবলিকানরা ধনীদের আবার বড় আস্তানা, তারা ওই রেয়াত দেওয়ার সুযোগটা করে দিচ্ছে, লাইনের লুপহোল গুলা, ওই সুযোগ গুলা করে দিয়েছে, যাতে করে ওটা ব্যবহার করে তারা লাভবান হতে পারেন। এই ধরনের নেতৃত্ব তারা চাইবে না, মানে এই সোশ্যাল ডেমোক্রেটেরা আসুক, ক্ষমতা আসুক। ইউরোপিয়ানদের সোশ্যাল ডেমোক্রেটদের আরেকটা ব্যাপারে তাদের ঘোরতর আপত্তি, সেটা হচ্ছে মেডিকেয়ার ফর অল। প্রত্যেককে ইউরোপিয়ান ডেমোক্রেট দেশগুলোর মতো, কানাডার মতো সবাইকে রাষ্ট্র পূর্ণ
মেডিকেল কভারেজ দেবে, হেলথ কভারেজ দেবে একদম সরকারি খরচায়। এইটা কোনো অবস্থায় ডেমোক্রেটের মেইন লিডারশিপ, রিপাবলিকান তো নয়, মেইন লিডারশিপ ডেমোক্রেটিক পার্টি অ্যাবসলিউটলি এটার বিরুদ্ধে। ফলে তারা সোশ্যাল ডেমোক্রেটদের উত্থান মেনে নেবে না, কিন্তু এটা একটা নিউ ফেনোমেনা এবং এটা বাড়তে থাকবে বলে আমার ধারণা। রোধ করা যাবে না, এটা প্রবৃদ্ধি পাবে, অগ্রসর হবে। বার্নি স্যান্ডার্সের প্রভাব যুক্তরাষ্ট্রের রাজনীতি বিরাটভাবে পড়বে এবং মানে আলেকজান্ড্রা ওকাসিও-কর্টেজ যদি আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রার্থী নাও হন, একটা স্পেকুলেশন হচ্ছে একদম উনি সুমারের বিরুদ্ধে সেনেটের মানে ক্যান্ডিডেট হতে পারেন বলে এটা দ্বিতীয় প্রধান গসিপ। ফলে তিনি আবার এই ধরনের স্ট্রং সোশ্যাল ডেমোক্রেট, ফলে বেশ কিছু অত্যন্ত পাওয়ারফুল সোশ্যাল ডেমোক্রেট ইমার্জ করছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। অনেক ধন্যবাদ। আমরা সময় শেষ হয়ে গেছে। প্রফেসর ডক্টর মনির মুস্তাফা আলী, আমরা চেয়েছিলাম হয়তো রিপাবলিকানদের বিষয়টাও আলোচনা করব। নিঃসন্দেহে আগামী যে অনুষ্ঠানে আপনাকে পাচ্ছি সেই অনুষ্ঠানে আমরা আপনার কাছ থেকে বিশ্লেষণটা শুনবো। আজকের মতো হয়তো আমরা শেষ করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। একই সঙ্গে দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।